উপমার চেয়ে সুন্দর, চেতনার রঙে রঙিন বই, কোনো উপমায় যাকে বাঁধা যায় না। মলাটবন্ধী এই বই কারো কারো কাছে জীবনের চেয়েও বেশি কিছু। তাই তো জীবনের যা কিছু অর্জন তার সবটুকুই দিতে চান বইয়ের তরে। কেবল বই সংগ্রহের জন্য মারিয়েছেন বহুদূরের পথ। যখন যেখানে যা পেয়েছেন তাই সংগ্রহ করেছেন অতি যত্নে। সেই সংগ্রহ এখন ঘরের সিলিং ছুঁই ছুঁই। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরের এই পর্বে আমরা মুখোমুখি হয়েছি লেখক হামিম কামরুল হকের। স্যার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ পনেল। স্যার, আপনার কাছে আমার প্রথম জানতে চাই যে একটি খুবই মৌলিক প্রশ্ন, আপনি কেন লিখেন? সবাই এটা চিন্তা করে যে কেন গাড়ি চালায়, কেন গান গায়, কেন ছবি আঁকে, এটা প্রশ্ন করা না, কেন লেখে। লেখাটা আসলে একটা বিশেষ কাজ। সবাই লেখক লিখতে চায়, সবার মধ্যেই ভাষা আছে। ওই যে ভাষার মাস বললেন না, মানুষের প্রতিটা দিনই ভাষার, এবং প্রতিটা সারা বছরই ভাষার মাস। মানুষের মৌলিক অবস্থায় হচ্ছে, মানুষের শক্তি হচ্ছে ভাষা। এই ভাষাগত শক্তি যে জাতির যত, সে জাতি তত শক্তিশালী। ভাষাই আসলে রাজত্ব করে। নিজের এই কাজের ভেতর দিয়ে আসলে আমি যে একটা কাজের সঙ্গে যুক্ত আছি, অনেক কিছুর অনেক মানুষ আমার হাত থেকে বেঁচে গেছে। এবং আমি মনে করি যে আমার যত খারাপ দিক আছে আর কি, অবশ্যই আছে, মানে সেগুলো হয়তো প্রকাশ পায় না, কিছু কিছু পায়, জানি না যারা মনে করে সেটা, তো সেটা অনেক কম। তো সুতরাং লিখলে আসলে অনেক লোককে বাঁচিয়ে দেওয়া হয় অনেক কিছুর হাত থেকে। আমার মনে হয় যে এটা এই কারণেও লেখা দরকার। স্যার, আপনার পড়ার ঘরে গিয়ে দেখলাম আপনি এমন একটা অবস্থা করে রেখেছেন যে আসলে এখানে বসার জায়গা পর্যন্ত নাই, যে হাজার হাজার বই, একজনের বেশি কোনো ঢুকতে পারবে না। এই তো স্যার, এই যে বই সংগ্রহ স্যার, এইটা আসলে সে কবে থেকে শুরু? এটা তো একদম বাল্য বয়স থেকে বইয়ের প্রতি টান তৈরি হয়েছে। আর বই সংগ্রহ যদি বলি, যে অর্থে এখনকার যে বইগুলি, ছোটোবেলায় বই ছিল ওই যে দস্যুবন্ধু, সেবা প্রকাশনীর বই, বা ওই যে ছোটোদের যে বই, ওসব। কিন্তু বড় হওয়ার পর যে বই সংগ্রহ করার, সেটা শুরু হচ্ছে আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটু আগে থেকে। তখন থেকে আসলে বই কেনা শুরু, বিশেষ করে যখন আমি নীলক্ষেত, পল্টন, এই পুরোনো মার্কেট, এই জায়গাগুলোর সাথে পরিচিত হলো। মোহাম্মদপুরের পুরোনো বইয়ের দোকান তো ছিলই। তো এই যে ঢাকায় আসার পর নানান জায়গায় বইয়ের দোকান ছিল, ওই মালিবাগ, মগবাজারেও বেশ কিছু বইয়ের দোকান ছিল। তো ওখানে মানে আমার ধারণা ওই সময় ঢাকা শহরে যত বইয়ের দোকান ছিল, আমি মনে হয় না কোনোটা হানা দিতে বাকি রেখেছি। সব জায়গায় গেছি আমি। কীভাবে সংগ্রহ করতেন? ছাত্র বয়সে যে টাকা পেতাম, পাশাপাশি টুকটাক লেখালেখি থেকে একটু টাকা আসতো। তখন তো বইয়ের দাম কম ছিল। হ্যাঁ, মানে 15 টাকায় একটা ভালো বই পাওয়া যেত, 50 টাকায় একটা ক্লাসিক বই পাওয়া যেত নীলক্ষেতে, তারপর হচ্ছে পল্টনে। হ্যাঁ, এইভাবে আসলে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বই কিনেছি কিন্তু টাকা নাই, ধার করেছি, শোধ করে দিয়েছি। এমন কোনো মনে নাই যে টাকা খুব একটা মানে শোধ টোধ করিনি। এক বন্ধু এখনও 500 টাকা পাবে, এটা মনে আছে, ওকে দেওয়া হয়নি। সে বড় লোক মানুষ, চায়ও নেই কখনো, আমিও দেই নি, এরকম আর কি। তো বই এভাবে কেনা হয়েছে। তো বই কেনার ব্যাপারটা আমি বলবো যে যখন আমি ঠিক করি যে কোনো বই আমি কিনবো, এটা থেকে কখনোই আমাকে কেউ আটকাতে পারেনি। আমি কিনে ছেড়েছি, যেভাবে হোক, যত দামি বই হোক। যে আপনি ওই ঘরে আপনাকে দেখাতে পারলাম মার্সেল প্রুস্তের 3 খণ্ড, হ্যাঁ, তখন 2008 সাল, 3 খণ্ডের দাম ছিল 5000 টাকা, আমি কিনেছিলাম। এবং ওই বই ওই এডিশন আমি আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই, আজ পর্যন্ত না। এবং আমি যে বলেছিলাম যে এটা যদি এবার না কিনি, আমার স্ত্রীকে বলেছিলাম যে এটা যদি এবার না কিনি, আমি কোনোদিন পাবো না। কী মনে করি ওদিন আমাকে 5,000 টাকা দিয়েছিল, কারণ টাকাটা বউর কাছে রাখতাম, তো দিয়েছিল। আপনার এই যে বই সংগ্রহ, বই নিয়ে বই চলা, এগুলো নিয়ে আপনার পরিবার কোনো বিড়ম্বনা পোহাতে হয়? বিড়ম্বনা ওই মানে সারা ঘর বই দিয়ে ভরিয়ে ফেলেছি আমি। এটা একটা আপত্তি তাদের সবসময়। আমার বাবা আগে বলতেন, এত বই কেন, মানে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এত বই কেন, কিছু প্রমাণ করতে পেরে, কিছু প্রমাণ করতে পারো, মানে এরকম আর কি, যে বই যে কেন তার কী, মানে তার ফল কী। হ্যাঁ, তো যখন আমি বিশ্ববিদ্যালয় পাশ করার পরে যে ছোটো বইটা লিখলাম, মৃত্যু কথা দেখালাম, যেটা এইটা পাওয়ার পরে আব্বার এই কথাটা বন্ধ হয়ে গেল। তারপরেও মানে এটা বলতে ছাড়েন না যে সব জায়গায় বই দিয়ে ভরে রাখছে। এটা এক ধরনের, কিন্তু বাধা দেয় নেই। মানে এই আপত্তিটা এখন আছে যে সব জায়গায় কি বুকশেলফ করবো নাকি, মানে এই যে একটা সোফা নাই, তারপর হচ্ছে একটা ওই যে শোকেস আছে না, ক্রোকারিজ রাখার যে একটা জায়গা, আজ পর্যন্ত কিনতে পারিনি আমি, ইয়েও কিনতে পারিনি। অভাবও বোধ করি না, যে খুব যে অভাব বোধ করি তা না। স্যার, আপনার সংগ্রহে
কত সংখ্যক বই আছে আপনি? আমার এখন ধারণা আমার সংগ্রহে 12,000 হতে পারে। 12,000 বই। 12 হতে পারে, মানে 10,000-এর উপরে হবে আমার ধারণা। স্যার, আমি একটা বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে বাংলা বাজার থেকে একটা বই সংগ্রহের একটা ঘটনা বলছিলেন, বস্তা পরিকল্পনা। বাংলা বাজারে ওই দারুণ দারুণ বই পাওয়া যেত। ওখানে একটা ওই একটা মানে ওই নীলক্ষেতের মতো একটা ঘন দোকানের জায়গা ছিল, এল শেপের মতো। তো ওখান থেকে বই কিনতে কিনতে ওই পুরনো বই পাওয়া যেত, ওই পেপার দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিত। আমার সমস্ত টাকা খরচ হয়ে যেত বই কিনতে কিনতে। তারপর 2 হাতে এরকম ওটা নিয়ে আমি ধীরে ধীরে আমি যেহেতু ওই যে বললাম না বাসে উঠবো না, কারণ বাসে উঠলে লোকজন আমাকে বলবে যে আপনি এত বই কিনেছেন, এই বাস ভাড়া নেই, কেমন কথা এটা হলো? মানে বই কিনতে কিনতে আপনার টাকা শেষ হয়ে একদম গেছে? 1 টাকাও নেই, 1 টাকা কেন, 8 আনাও নাই, একদম শূন্য, মানে কপট দক্ষিণ। তো এই বাসারা যে আমাকে বলবে যে কি এত বই কিনেছেন আমার কাছে টাকা নেই, এটা কী ধরনের কথা, এটা হইলো কিছু, মানে এটা আমি শুনবো না, তো এটা আমি কেন নেবো? আমি এই ব্যাপারে বইয়ের জন্য কেউ আমাকে এই অপমানটা করবে, এর চেয়ে বই না কেন হলো, বইকে অপমানিত হইতে দেওয়া যাবে না। তারপর কি করেছেন? তারপর কি হয়েছে, হাঁটতে হাঁটতে ওই যে 2 এরকম গেছি, এরকম একবার 2বার না, এরকম আমার ধারণা 4-5 বার হয়েছে জীবনে। স্যার, এই যে এত এত বই সংগ্রহ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বই কোনগুলো? এত সংগ্রহের ভিতরে প্রিয় বই তো আসলে মানে কত, তার মধ্যে রুশ লেখকদের বইগুলো খুব প্রিয়। মানে রুশ এই পুশকিন, গোগোল, তুর্গেনেভ, দস্তয়েভস্কি, তলস্তয়, চেখভ, মিখাইল শলকভ, গোর্কি, এদের বইগুলি আমার কাছে বাংলার তো মানে শেষ নেই। বাংলার রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে মানে রবীন্দ্রনাথের মানে কোন বইটার কাছে আপনি বারবার যান? রবীন্দ্রনাথের কোন বইয়ের কাছে যাই? রবীন্দ্রনাথের যেটা করি সেটা হচ্ছে একটা হচ্ছে গীতবিতান, আর একটা হচ্ছে সঞ্চয়িতা, আর একটা শঙ্খঘোষ একটা সংকলন করেছেন, ওটা হচ্ছে সূর্যাবর্ত। তো সূর্যাবর্ত এরা খুব মানে হাতে বহন করা যায়। ওই সঞ্চয়িতাটাও বেশ বড়, ওই যেখানে আছে বেশ মোটা, এটা নেওয়া যায় না, কিন্তু সূর্যাবর্তটা। তো এই বইগুলির কাছে আমি বারবার যাই। আমি জানতে চাই স্যার, বই আসলে আপনাকে কি দিয়েছে? আসলে বই আমাকে কি দেয় নাই, উল্টা উত্তরটা এটাই দিতে পারি, বই আমাকে কি দেয় না, মানে আমার শারীরিক মানসিক কি দেয় নাই বই, মানে আমি যতটুকু আজকে যা, তার পেছনে বই। স্যার, যারা বই পড়ে না তাদেরকে বইমুখী করার জন্য আপনি আসলে কি বলবেন? আমি বলবো যে বইটা আসলে যদি কেউ এর সঙ্গ পায়, সে আসলে কোনোদিন নিঃসঙ্গ হবে না। এটাই হচ্ছে বইয়ের ব্যাপার। এখন পৃথিবীতে মানুষকে খুব নিঃসঙ্গ করে দেওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে সত্যিকার অর্থে এই ব্যবস্থাটা, এটা পুঁজিবাদী টুজিবাদী বলবো না, এই ব্যবস্থাটার একটা মানে এই ব্যবস্থাটা এমনভাবে করবে যাতে করে আপনার কাছে প্রচুর আপনাকে কনজিউমার বানানো। এই কনজিউমার বানাতে হলে আপনাকে যত একা করে দিতে হবে তত জিনিসপত্রের বিক্রি বাড়বে। আপনি যেটা আপনার প্রয়োজন না সেটা আপনার প্রয়োজন হবে, মানে যে কোনো কিছু। তো এই যে একাকিত্ব, এই যে নিঃসঙ্গতা, এটা বেশিরভাগ মানুষের জীবনে প্রায় অনিবার্য হয়ে উঠতে যায় একটা পর্যায়ে। বই থাকলে এই নিঃসঙ্গতার আর ভয় নেই, আমি মনে করি নাই। যদি সত্যিকার অর্থে একজন মানুষ মুক্ত মানুষ, সহজ মানুষ হয়, তার জন্য বইয়ের কোনো বিকল্প নাই। এবং আমি যেটা বলেছি যে মানুষ জটিল হবে সে মানুষ নিঃস্ব হবে, যে মানুষ জটিল হবে সে মানুষ দরিদ্র হবে। সুতরাং আপনি যদি বইয়ের সাথে থাকেন আপনি সম্পদশালী হবেনই। এটা টাকা পয়সার দিক না, এই সম্পদ কোনো অর্থমূল্যে কিনতে পারবে না। সুতরাং তরুণরা যদি মনে করে যে সত্যিকার অর্থে বিত্তবান হবে, তাহলে তাকে চিত্তবান হতে হবে। চিত্তের বিত্তই তার আসলে বিত্ত। ভালো থাকার যে অসুখ, সবাই ভালো থাকতে চাই, ভালো থাকতে গিয়ে খারাপ থাকে আর কি। মানে মানুষ কষ্ট করলে ভালো থাকে, এটা হচ্ছে অদ্ভুত প্যারাডক্স। একটা মানুষ যখন কষ্ট করবে সে ভালো থাকবে, আর একটা মানুষ যখন ভালো থাকতে চাইবে সে তার জীবনে খালি দুঃখ আর কষ্ট আসতে থাকবে। এটা অদ্ভুত। বই ওই কাজটা করবে, আপনাকে মানে কষ্টে রাখার মধ্যে দিয়ে আনন্দ দেবে। হ্যাঁ, এটা বই করবে। স্যার, আপনার এই যে এত সংগ্রহ অনেকটা গ্রন্থাগারের মতো, আপনার এই বই নিয়ে আসলে আপনার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? না, কোনো পরিকল্পনা নেই। আমি বইগুলো যদি আমার প্রিয় বই বা যেগুলো আমি মনে করি আমার পড়া জরুরি, যেটাকে এসেনশিয়াল বুকস বলে, এই বইগুলি যদি আমি পড়তে পারি, যেমন ধরো যে ক্যাপিটাল আছে টমাস পিকেটির, এই কদিন আগে কিনলাম, খুব বিখ্যাত বই, এবং আফটার পিকেটি নামে একটা বই আছে, ওই যদি এই দুটো বই পড়া। আর আমি তো ইকোনমিক্সের ছাত্র না, আমি তো মানে অর্থনীতি বা এগুলো, কিন্তু আপনি এই বইগুলো যখন পড়বেন তখন দেখবেন যে অদ্ভুতভাবে আপনার এই যে বর্তমান সমাজ ব্যবস্থার ছবি আপনার একেবারে পরতে পরতে ঘুরে যাচ্ছে। তো আমি এই যে অনেকেই বলতেন যে আমি যেন দেখতে পাই, অন্তত মৃত্যুর আগে বুঝতে পারি যে আমি যে দেখতে পাচ্ছি সব কিছু। এই যে দেখতে পাওয়া, এটাকে কি দেখতে পাওয়া, দ্রষ্টা মতো দেখতে পাওয়া,
এটা যদি আমার বই আমাকে কতটুকু দিয়েছে আমি জানি না। আমি মোটামুটি আমার প্রয়োজনীয় বইপত্র প্রিয় লেখকদের যদি পড়তে পারি, আমি মনে করবো যে আমি খুশি। যে আপনার এই বইকে সংগ্রহ করে যাপন আরও সুন্দর হোক, আরও দীর্ঘ হোক, এবং আপনার পাঠ এই বই সংগ্রহ নিশ্চয়ই আরও অনেক পাঠককে অনুপ্রাণিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, সময় টিভির অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার সময় আমরা কাটালাম। আমার মনে হয় যে এর মাধ্যমে যদি মানুষ বই পড়তে উৎসাহিত হয়, সময় টিভি যে অনুষ্ঠানটা করছে তার মধ্যে দিয়ে যদি পাঠাভ্যাস মানুষের বাড়ে, তাহলে এটা আমার মনে হয় দারুণ একটা কাজ হবে আমাদের বাংলাদেশের জন্য।